যাদের রিফিউজাল হচ্ছে দু একজন স্টুডেন্ট, তাদের রিফিউজাল কাউন্ট হচ্ছে কি ইউকেভিআই ইন্টারভিউ। তো সেই ক্ষেত্রে আপনি কোন কোন বিষয়গুলো ফোকাস করবেন সেটাকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1, কেন আপনি ইউকেতে পড়তে যাবেন। নাম্বার 2, কেন আপনি এই ইউনিভার্সিটিকে পছন্দ করেছেন। নাম্বার 3, কেন আপনি এই সাবজেক্টে পড়তে যাচ্ছেন। নাম্বার 4, আপনি স্পন্সর কে, সে কি করে তার সম্পর্কে ইন ডিটেলসে জানা। এবং 5 নাম্বার বিষয় যেটি হতে পারে সেটা হচ্ছে আপনার ফিউচার প্ল্যান। আপনি গুগল করেন, আপনি চ্যাট জিপিটি থেকে অ্যান্সার নেন, কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেমটা হচ্ছে কোথায়, আপনি গুগল থেকে ইনডেপথ রিসার্চ করছেন না। সার্চ দিয়েছেন ওয়াই শুড আই স্টাডি ইন দি ইউকে, প্রথম 3টা লাইন পেয়েছেন, ওই 3টা লাইনে আপনি বলে দিচ্ছেন। এছাড়া আরেকটা বিষয় আছে, আমি কিছু তাবিজ কোশ্চেন বলবো যে ওই 5-6টা কোশ্চেন যদি আপনি ঠিকভাবে আনসার করেন তাহলে আপনার ভিসা রিফিউজের চান্স অনেক কমে যাবে, হবে না বললে চলে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা কথা বলতে যাচ্ছি বর্তমান সময়ের একটা হট টপিক নিয়ে, সেটা হচ্ছে ইউকেভিএ ইন্টারভিউ। যে সকল স্টুডেন্টরা ইউকে ভিসার জন্য আবেদন করেছেন তাদের মোটামুটি প্রত্যেকেরই, বেশিরভাগ স্টুডেন্টেরই ইউকেভিএ ইন্টারভিউ কল আসছে এবং আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু স্টুডেন্টের ভিসাটি আনসাকসেসফুল হচ্ছে জাস্ট বিকজ অফ দিস ইউকেভিএ ইন্টারভিউ। তো সেক্ষেত্রে আমরা আজকে একটা গাইডলাইন এবং টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো এবং সেই জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আমাদের পেনম্যান গ্যালাক্সি সিইও রাব্বি সওদাগর ভাই। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, উনি এই সেক্টরে 5 বছরের উপরে আছেন এবং বিভিন্ন দেশের ভিসা ইন্টারভিউ নিয়ে ট্রেনিং করাচ্ছেন অনেক দিন ধরেই, এবং তার ইন্টারভিউতে আমরা দেখতে পেরেছি আমাদের অনেক স্টুডেন্টই একটা ভালো সাফল্য এনে দিতে পেরেছে। সো আজকে আমরা তার কাছ থেকে জানতে চাইবো কীভাবে ইউকেভিএ ইন্টারভিউ ফেস করলে পরে আমরা একটা সাকসেসফুল রেজাল্ট পেতে পারি। সো রাব্বি সওদাগর ভাইয়া, আশা করি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কাছে আজকে একটা বিশেষ প্রশ্ন নিয়ে এসেছি, সেটা হচ্ছে ইউকেভিএ ইন্টারভিউতে আমি পাস করতে চাই, কিভাবে পারবো? একটা দারুণ কোশ্চেন করেছেন, বিকজ আপনি যেটা বললেন আপনার সাথে তাল মিলিয়ে আমি বলতে চাই বর্তমান সময়ে প্রকৃতপক্ষে আমরা দেখতে পাচ্ছি সব থেকে বেশি ভিসা দিচ্ছে ইউকে, কিন্তু ইউকেতে যাদের রিফিউজাল হচ্ছে দু একজন স্টুডেন্ট, তাদের রিফিউজাল কাউন্ট হচ্ছে কি ইউকেভিএ ইন্টারভিউ, মানে তারা ইন্টারভিউ সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে পারছে না। সো এই ক্ষেত্রে আসলে ইন্টারভিউ ক্র্যাক করতে হলে আমার মতে 5টি বিষয় আপনাকে গুরুত্বপূর্ণভাবে বেশি করে রিসার্চ করতে হবে। বিশেষ করে আসলে ইউকেভিএ ইন্টারভিউটাই দিতে হবে আপনাকে রিসার্চ ভিত্তিক এবং ইন ডেপথ রিসার্চ করে আপনাকে অ্যান্সারগুলো প্রিপেয়ার করতে হবে। কমন বা গদ বাঁধা ডায়লগ দিলে কিন্তু ভিসা হবে রিফিউজড। তো সেই ক্ষেত্রে আপনি কোন কোন বিষয়গুলো ফোকাস করবেন সেটাকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1, কেন আপনি ইউকেতে পড়তে যাবেন। নাম্বার 2, কেন আপনি এই ইউনিভার্সিটিকে পছন্দ করেছেন। নাম্বার 3, কেন আপনি এই সাবজেক্টে পড়তে যাচ্ছেন। নাম্বার 4, আপনি স্পন্সর কে, সে কি করে তার সম্পর্কে ইন ডিটেলসে জানা। এবং 5 নাম্বার বিষয় যেটি হতে পারে সেটা হচ্ছে আপনার ফিউচার প্ল্যান। তো এই 5টি বিষয়ের উপর ভিত্তি করে আপনাকে আপনার অ্যান্সারগুলো সাজাতে হবে। আপনাকে ইন ডিটেলসে খুঁজতে হবে যে আসলে কোন কোন বিষয়ে কী কী উল্লেখ করা যায়। রিসার্চের তো আসলে শেষ নেই, তবে তারপরেও একটা বৈশিষ্ট্য, একটা গঠনগত দিক থেকে আপনাকে একটা ফরম্যাট দাঁড় করিয়ে আপনাকে আগাতে হবে এই 5টি বিষয়, তাহলে আপনি ইনশাআল্লাহ এই ইন্টারভিউটাকে ক্র্যাক করতে পারবেন, আপনি ইন্টারভিউ পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে আপনি 5টি বিষয়ের কথা বলেন, খুব স্বাভাবিক কিন্তু বিষয়গুলো, এমন তো না যে অন্য জায়গা থেকে কোনো প্রশ্ন আসছে, আপনাকে এখানে যাবেন কোনো ম্যাথ করবে না, হ্যাঁ, যে আপনার উচ্চতর গণিতীয় প্রশ্ন যে এমন প্রশ্ন করলো যে আপনি তালগোল পাকায় ফেললেন, আসলে ওই ধরনের কোনো কোশ্চেন না, শুধুমাত্র সিম্পল বিষয়। তবে এই সিম্পল বিষয়টাকে সিম্পল রেখে আপনাকে একটু ডিটেলস অ্যান্সার প্রোভাইড, ডিটেলস এবং ইউনিক হতে হবে, স্টুডেন্টের নিজস্ব মত থাকতে হবে। মানে কমন বা গদ বাঁধা ডায়লগ আমি যেটা বললাম, যে স্টুডেন্টকে জিজ্ঞাসা করে why have you chosen to study in the UK, স্টুডেন্ট কমন ডায়লগ well officer have chosen to study in the UK because they provide quality education, research and training facilities, focus on practical life rather than theoretical life, flexible education system। স্টুডেন্টরা তারা একটু গুগল করছে, যে অ্যানসারটা তারা সেখানে পাচ্ছে সেই অ্যানসারটা তারা দিয়ে গুগল করছে, প্রবলেম নেই, আপনি গুগল করেন, আপনি চ্যাট জিপিটি থেকে অ্যান্সার নেন, কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেমটা হচ্ছে কোথায়, আপনি গুগল থেকে ইন ডেপথ রিসার্চ করছেন না। সার্চ দিয়েছেন ওয়াই শুড আই স্টাডি ইন দি ইউকে, প্রথম 3টা লাইন পেয়েছেন, ওই 3টা লাইনে আপনি বলে দিচ্ছেন। এটা সবার রেজাল্ট দেখা যাচ্ছে একই রকম, কেন হবে না, যেহেতু সবাই একই রকম উত্তর দিচ্ছে, তো এটা হঠাৎ স্বাভাবিক। সেই ক্ষেত্রে আমাদেরকে একটু গাইডলাইন একটু ভালোভাবে একটু ডিপতে আর কি বলবেন যে ঠিক আছে, আমাদের 5টা টপিক যেহেতু বলেছেন, ঠিক আছে, যে ওয়াই ইউকে,
এরপরে হচ্ছে কেন এই ইউনিভার্সিটি, কেন এই সাবজেক্ট, এরপরে হচ্ছে আপনার স্পন্সর এবং বিষয় নিয়ে এবং হচ্ছে ফিউচার প্ল্যানিং। তো আমাদেরকে একটু কেন ইউকে এই উত্তরটা কিভাবে দিতে পারি আমাদের? তো আমরা টপিক বাই টপিক কথা বলবো। তো প্রথমে যদি আমরা বলি কেন ইউকে, যেটা বললাম কমন ডায়লগ বা গদবাধা ডায়লগ, 900 years of bright history of education, flexible education system, and they teach value of UK degree. শুধু এতটুকু কমন ডায়লগ বললেই হচ্ছে না, আপনাকে কিন্তু ইন ডিটেলস বলতে কি আপনাকে কম্পেয়ার করতে হবে, অন্য দেশের সাথে একটা কম্পারিজন দাঁড় করতে হবে যে আপনি যে সাবজেক্টটা পড়তে যাচ্ছেন ওই সাবজেক্টটা পড়ার জন্য ওয়াই ইউকে ইজ দ্য বেস্ট কান্ট্রি। মানে এই সাবজেক্ট রিলেভেন্ট কি এমন ফ্যাসিলিটিস ইউকে দিচ্ছে যেটা অন্য কোনো কান্ট্রিতে পাওয়া যাচ্ছে না। কেমন? তারপরে হচ্ছে কি আপনার কম্প্যারিজনের ক্ষেত্রে যদি আমরা বলি, একটা এক্সাম্পল হতে পারে যে অন্যান্য দেশে অধিকাংশ ইউনিভার্সিটি কিন্তু 2 ইয়ার্সের মাস্টার্স অফার করে, কিন্তু ইউকেতে যদি আমরা দেখি ইউকেতে 2 ইয়ার্স মাস্টার্স আছে, বাট মোস্ট অফ দি ইউনিভার্সিটি 1 ইয়ার মাস্টার্স প্রমোট করে, এবং ইউকের 1 ইয়ার মাস্টার্সের জন্য ওরা ফেমাস। মানে আপনি অন্যান্য দেশে যদি পড়েন, অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ বা ইউরোপিয়ান কান্ট্রিজগুলোতে আপনার 2 বছর লাগছে, 2 ইয়ার্স লাগছে, কিন্তু ঠিক একই জায়গায় আপনি সেম ডিগ্রিটা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি থেকে আপনি 1 বছর কমপ্লিট করতে পারছেন। দ্যাট মিনস এটা অ্যাফোর্ডেবল হচ্ছে। আপনার যদি ফর এক্সাম্পল আপনি যদি দেখেন সাধারণত ইউএসএতে বা কানাডাতে বা অস্ট্রেলিয়াতে যে সকল ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 500 থেকে 1000-এর মধ্যে আছে বা 1 থেকে 500-এর মধ্যে আছে, এই সকল ইউনিভার্সিটিতে পড়তে কিন্তু আপনার হিউজ অ্যামাউন্ট খরচ হচ্ছে। মানে মিনিমাম টিউশন ফি আসবে 50 লক্ষ টাকা, 60 লক্ষ 70 লক্ষ অ্যাভারেজ 2 বছরে। কিন্তু আপনি যেহেতু ইউকেতে 1 বছরে পড়তে পারছেন, সেক্ষেত্রে আপনার কিন্তু খরচ হবে 20 থেকে 25 লক্ষ টাকা। তার মানে টিউশন ফি থেকে আপনার সেভিংস হচ্ছে প্রায় 30 বা 25 লক্ষ টাকার মতো। কেমন? এবং যেহেতু আপনি 1 বছরের মাস্টার্সটা কমপ্লিট করছেন, দ্যাট মিনস আপনি কিন্তু 1 বছর আগেই জবে ঢুকে যাবেন। তো আপনি 1 বছর যদি একটা ফার্স্ট ক্লাস কান্ট্রিতে জব করেন, তাহলে আপনি ওখান থেকেও কিন্তু একটা মোটামুটি ভালো অঙ্কের একটা সেভিংস করতে পারবেন। সো আপনি এই বিষয়টাকে ফোকাস করেন। তারপর হচ্ছে কি ভ্যালু অফ ইউকে ডিগ্রি, আপনি আপনার লোকাল মার্কেটে, আপনি যে দেশে, মানে আপনি ধরেন বাংলাদেশি, সো আপনি বাংলাদেশে যদি দেখেন লোকাল ডিগ্রি হোল্ডার্সের কিন্তু খুব বেশি একটা স্যালারি হয় না, তাই না? আমরা এর আগের ভিডিওতে এই বিষয় নিয়ে কথা বলেছি। সো আপনার যদি একটা ফরেন ডিগ্রি থাকে, লাইক ইউকে থেকে যদি একটা ডিগ্রি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার স্যালারি 2 থেকে 3 গুণ বেশি পাবেন ইনিশিয়াল স্টেজে। এবং যদি কিছু দিনের এক্সপিরিয়েন্স থাকে, সেক্ষেত্রে আপনি হচ্ছে গিয়ে কি বলে এটাকে, এক্সপিরিয়েন্স থাকলে আপনার স্যালারি আরও বাড়বে। তারপরে আপনি দেখেন আপনার গ্লোবাল জব মার্কেটে কিন্তু আপনি এন্ট্রি হচ্ছে, মানে লোকাল ডিগ্রি নিয়ে কিন্তু গ্লোবাল জব মার্কেটে এন্ট্রি নেওয়াটা খুবই ডিফিকাল্ট। কিন্তু আপনার যখন একটা টপ ক্লাস ডিগ্রি থাকে একটা টপ ক্লাস ইউনিভার্সিটি থেকে এবং ফরেন একটা কান্ট্রি থেকে, তখন কিন্তু আপনার গ্লোবাল জব মার্কেটে এন্ট্রিটাও ইজি হয়। আপনি ইউকেতে একটা পিআর ফ্যাসিলিটিস পাচ্ছেন ইন ফিউচার, যদি এগুলো ইন্টারভিউ বলা যাবে না, আপনার নিজের জন্য বলছি আর কি। তারপর হচ্ছে পিএসডাব্লিউ আছে, এই কথাটাও ইন্টারভিউ বলা যাবে না। হ্যাঁ, সো কিন্তু এরপর হচ্ছে কি আপনি ইউরোপের দিকে অ্যাপ্লাই করেন জবের জন্য, ইজিলি কিন্তু জব পাওয়ার চান্স আছে। হ্যাঁ, এবং আপনার পাসপোর্টে যদি একটা ইউকে ভিসার সিল থাকে, এটা কিন্তু আপনার ভবিষ্যতে অন্য দেশে ভ্রমণ করার ক্ষেত্রেও সুবিধা দেয়। এটা আপনি ইন্টারভিউ বলবেন না, আপনি ইন্টারভিউ কম্পারিজন গুলো বলবেন, ইউকে ডিগ্রির ভ্যালুটা বলবেন, বাংলাদেশের জব মার্কেটে যেটা বললাম কত % বেশি স্যালারি হতে পারে, এই বিষয়গুলোকে উপস্থাপন করা। তো এর পাশাপাশি যেমন ধরেন যে এই ডিগ্রিটা যেটা আমরা বললাম যে কিছু স্পেসিফিক রিজন, ইউনিক রিজন খুঁজে বের করা। যেমন ধরেন ইউকে কিন্তু আমরা জানি 4টা দেশের সমন্বয়, রাইট? স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস এবং গ্রেট ব্রিটেন। সো আপনি কিন্তু ইউকে থাকলে একটা মানে ভ্রমণের সুযোগ পাচ্ছেন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সুযোগ পাচ্ছেন, আপনি 4টা দেশের ফ্লেভার নিতে পারছেন। এছাড়াও আমরা জানি ইউকের কিন্তু 60 থেকে 70% স্টুডেন্ট আসে ফরেন, অন্য আদার কান্ট্রিজ থেকে। সো আপনি মাল্টিকালচারাল এনভায়রনমেন্ট পাচ্ছেন, তাদের কাছ থেকে শেখার সুযোগ পাচ্ছেন, আপনার আউটলুকটা ব্রডেন হচ্ছে। এই বিষয়গুলো আপনাকে নিয়ে আসতে হবে। তারপরে আসেন যে তাহলে কি হবে, আপনি যখন whenever you will feel monotonous, রাইট, আপনার যখনই বোর ফিল হবে, আপনি তখনই কিন্তু ট্রাভেল করার সুযোগ পাচ্ছেন। এছাড়া আরেকটি বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি, বা স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু ইনক্লুড করতে পারে। যেমন ধরেন অন্যান্য দেশ কিন্তু গভর্নমেন্ট থেকে ইউনিভার্সিটিগুলো মনিটর করার সুযোগটা কম, কিন্তু ইউকে গভর্নমেন্ট এই বিষয়ে খুবই সচেতন, যেহেতু তারা পড়াশোনাকে, ফরেন এডুকেশনকে প্রমোট করে। হ্যাঁ, তো তারা কি করে, ফরেন ইউনিভার্সিটিগুলোকেও কিন্তু মনিটর করে যে তারা কেমন পারফরমেন্স করছে এবং কেমন ফ্যাসিলিটিস দিচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস বা লোকাল স্টুডেন্টসদেরকে। সো এই যে বিষয়গুলো, ইউনিক কী কী ফ্যাসিলিটিসগুলো আছে আপনার সেগুলো তুলে ধরতে হবে। কেমন? তাহলে আমি আশা করি যে আপনি ইউকেভি এর যে প্রশ্ন বা যে ওয়াই হ্যাভ ইউ চোজেন টু স্টাডি ইন দি ইউকে, এই কোশ্চেনগুলো অ্যান্সার আপনি সুন্দরভাবে গুছিয়ে দিতে পারবেন।
তাহলে পরে আমরা রাবি ভাইয়ের কাছ থেকে কিন্তু একটা কিন্তু আইডিয়া পেয়েছি যে আমাদেরকে যখনই জিজ্ঞেস করা হবে ওয়াই ইউকে, তখন তার ভিতরে ভাই অনেকগুলো পয়েন্ট বলেছে, কিন্তু আমরা ভিডিওটা যদি ঠিক আছে কয়েকবার দেখি তাহলে বুঝতে পারবো যে এখানে সে কোন কোন বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছে। সো আমাদের আমি আরেকটু অ্যাড করি, অবশ্যই একটা লিমিটেশন যেটা আমি বললাম যে কম্প্যারিজন, হ্যাঁ, অন্য দেশের সাথে কম্প্যারিজন করা। তো সেক্ষেত্রে অন্য দেশের লিমিটেশনগুলো কি, যেমন আপনি যদি আপনি ইউরোপিয়ান কান্ট্রিজে পড়তে যান, হ্যাঁ, ইউরোপে আমরা জানি সুইডেন ডেনমার্ক ভালো স্টুডেন্ট সাপোর্ট দিচ্ছে, বাট স্টিল ওইখানে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে। এই ধরনের কি কি লিমিটেশন, এটা তো একটা বিষয় আমরা সবাই জানি। তো এই ধরনের আরো কি কি লিমিটেশন আছে যেটা ইউকেতে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ফেস করবে না, সেই বিষয়গুলোকে তুলে ধরা কেমন। আবার আরেকটা বিষয় এখানে ইনক্লুড করি, আসলে বিষয়টা অনেক বড়, তো সো এই জন্যই একটা টপিক আসছে। সো আরেকটা বিষয় শর্টকাটে যদি আমরা তুলে ধরি, দেখবেন যে ইউকের ইউনিভার্সিটিগুলো কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস প্রমোট করে। হ্যাঁ, শুধুমাত্র আপনি ক্লাসে যাবেন, লেকচার শুনবেন, এক্সাম দেবেন, বিষয়টা এরকম না। ওরা আউটডোর অ্যাক্টিভিটিস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তারপর হচ্ছে গিয়ে কোর্স ভিত্তিক পড়াশোনাটাকে ফোকাস করে, মানে কোর্স ওয়ার্ক ভিত্তিক, এক্সাম ভিত্তিক না করে কোর্স ওয়ার্ক ভিত্তিক, কোর্সের মাধ্যমে হাতে কলমে শিক্ষার যে ব্যাপারগুলো, এই বিষয়গুলো ফোকাস করে আপনি এই বিষয়গুলোকে ইন্টারভিউ তুলে ধরুন, তাহলে আপনার অ্যান্সারগুলো ইউনিক করা সম্ভব। তো আমরা তো ইউকে নিয়ে অনেকগুলো জানলাম, আমরা যদি এর পরবর্তী এখন টপিকে যাই, যে ঠিক আছে যে কেন এই ইউনিভার্সিটি, সেক্ষেত্রে আপনি একটু গাইডলাইন্সটা দিবেন। এই ক্ষেত্রেও আমি বলবো যে সেম, হ্যাঁ, যাদের ভিসা রিফিউজ হচ্ছে তাদের মূলত কারণটাই থাকে কি কমন ডায়লগ, যেটা আমরা বললাম। এই ক্ষেত্রেও তারা রিসার্চ করে না। যেমন ধরুন স্টুডেন্টকে জিজ্ঞাসা করা হয় যে ওয়াই হ্যাভ ইউ চুজেন টু স্টাডি অ্যাট দিস পার্টিকুলার ইউনিভার্সিটি, তখন আমরা কি করি, আমরা ওই স্টুডেন্ট, অধিকাংশ স্টুডেন্ট এরকম বলে, ওয়েল দিস ইজ ওয়ার্ল্ড র্যাঙ্ক ইউনিভার্সিটি, রিজনাল র্যাঙ্কিং অমুক, অ্যান্ড দিস ইজ ওয়ার্ল্ড র্যাঙ্ক অমুক, and the small sizes of classroom, strong teacher and facilities, মানে যেগুলো মুখস্থ বলা যায়, হ্যাঁ, সেগুলোর মধ্যেই বলছে বিগ লাইব্রেরিজ। আর ভাই ইউকেতে তো সব ইউনিভার্সিটির বিগ লাইব্রেরিজ আছে, রিসার্চ ফ্যাসিলিটিস আছে, কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে যে ঠিক একইভাবে আপনি যে সাবজেক্টটা পড়তে যাচ্ছেন। দেখেন ইউকেতে প্রায় 140টার মতো ইউনিভার্সিটি আছে, মোটামুটি সব ইউনিভার্সিটির কোর্স কিন্তু প্রায় সেম হয়ে থাকে, আমরা যদি বলি কমন কোর্স কাছাকাছি, তাই না? কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনি ওই 40টা ইউনিভার্সিটি 140টা ইউনিভার্সিটি পছন্দ না করে কেন এই ইউনিভার্সিটিটাকে পছন্দ করলেন, এই ইউনিভার্সিটির কি এক্সট্রা ফ্যাসিলিটিস আছে যেটা আপনাকে মুগ্ধ করলো। সিমিলারলি যেমন ধরুন এই ক্ষেত্রে হতে পারে যে আপনার ইউনিভার্সিটির লোকেশন হতে পারে, হ্যাঁ, তারপরে আপনি যে সাবজেক্টটা পড়তে যাচ্ছেন ওই সাবজেক্টটার সাথে আসলে কোন কোন অর্গানাইজেশনের অ্যাক্রেডিটেশন আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এবং ওই অ্যাক্রেডিটেশনের বেনিফিটটা কি, অ্যাক্রেডিটেশন থাকার ফলে কি সুবিধা হচ্ছে, তারপরে হচ্ছে গিয়ে রিজনাল র্যাঙ্কিং, তারপরে হচ্ছে কি আপনার ওয়ার্ল্ড র্যাঙ্কিং, হ্যাঁ, শুধুমাত্র গ্লোবাল র্যাঙ্কিং বললেই হবে না, রিজনাল র্যাঙ্কিং, এবং সাথে ওয়েবসাইটটা উল্লেখ করতে হবে যে আমি অমুক ওয়েবসাইট থেকে এটা পেয়েছি, বা রেফারেন্স সহ থাকতে হবে যে কোন জায়গা থেকে এটা আনসার যেটা দিচ্ছেন আপনি যে নিজে যাচাই করেই দিচ্ছেন সেটা। এই ক্ষেত্রেও কয়েকটা ট্রিক্স আছে, যেমন ধরেন যে আপনার মোটামুটি আমরা সবাই জানি কিছু আছে অ্যাকসেপ্টেড, লাইক কিউএস, তারপরে টিএইচই, টাইমস হায়ার এডুকেশন, দেন হচ্ছে কি গার্ডিয়ান লিগ স্টেবল, এই ধরনের বেশ কিছু র্যাঙ্কিং আছে যেগুলো ওরা ফোকাস করে। হ্যাঁ, তারপরে আসেন যে লোকেশনের বেনিফিটটা কি, হয়তো বা আপনি এমন জায়গায় পড়তে যাচ্ছেন ওখানে হয়তো বা পার্ক আছে, কেমন, বা আপনি ধরুন যে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে পড়তে যাচ্ছেন ওখানে হয়তো বা এমন কোন একটা ইঞ্জিনিয়ারিংদের সংগঠন আছে, ইন্ডাস্ট্রি আছে যেটার সাথে আপনার সাথে ওয়ার্ক লাইফের সাথে আপনি যেটা ম্যাচ করতে পারবেন, এক্স্যাক্টলি, তো রিলেট করতে পারবেন। সো আপনার হ্যান্ডস অন লার্নিং এক্সপিরিয়েন্সটা থাকছে। তারপরে হচ্ছে গিয়ে ওখানকার হয়তো বা কোনো একটা টিচার আছে, যে টিচারের সাথে আপনি হয়তো বা আপনার ব্যাচেলর লাইফে বা প্রিভিয়াস যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড ওই লাইফে হয়তো আপনি কোনো রিসার্চ করেছিলেন যেটার সাথে ওই টিচারের রিসার্চ টপিকটা ম্যাচ করে। তারপরে হয়তো বা হচ্ছে গিয়ে আপনার কি বলে এটাকে কোর্স মডিউল একটা টপিক হতে পারে, যে দেখেন কোর্স হয়তো বা সিমিলার কিন্তু কোর্স মডিউল কিন্তু এক এক ইউনিভার্সিটি এক এক রকম হয়ে থাকে। সো এমন হতে পারে যে আপনার যে ফিউচার প্ল্যানিং আছে সেই ফিউচার প্ল্যানিংয়ের সাথে ওদের যে কোর্স মডিউলটা সেটা ভালোভাবে যায়, বা আপনি যে প্রিভিয়াস একাডেমিক ব্যাকগ্রাউন্ড ছিল বা আপনি যেখানে জব করেছেন ওই জবের সাথে বা প্রিভিয়াস একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাথে পড়াশোনার সাথে হয়তো ওই মডিউলটা আপনার ম্যাচ করে, সো ইট ইজ গোয়িং টু বি ভেরি ইজি ফর ইউ। তারপরে আসে যে ওদের কোর্স কারিকুলামটা কেমন হয়, তারপরে যেমন ধরুন যে কোর্স ওয়ার্ক নিয়ে আমরা বলতে পারি, যেমন হয়তো বা ইউনিভার্সিটি এক্সাম নিচ্ছে না কিন্তু কোর্স ওয়ার্ক নিচ্ছে, রাইট, কোর্স ওপর ভিত্তি করে মার্কস দিচ্ছে, ওরা টিম ওয়ার্ক হয়তো বা ফোকাস করছে। সো আপনি এই বিষয়গুলোকে তুলে ধরুন ইন ডিটেলসে। তারপরে আরেকটা বিষয় হতে পারে যে আপনি যে কোর্সটা পছন্দ করেছেন এটার সাথে অন্যান্য ইউনিভার্সিটির সাথে কম্পেয়ার করা, কোর্স কারিকুলাম এবং কোর্স মডিউলের সাথে অন্যান্য ইউনিভার্সিটি কম্পেয়ার করা, যে এই ইউনিভার্সিটির কোর্স কারিকুলাম বা কোর্স মডিউলটা
আপনার ফিউচার প্ল্যানিংয়ের সাথে যেটা আগে বললাম যে কীভাবে কানেক্টেড সেটা নিয়ে ইন ডিটেলসে বলুন, এবং অন্যান্য ইউনিভার্সিটিগুলো কেন আপনার সাথে যাচ্ছে না সেটা নিয়ে আপনি বলুন। আপনার টিউশন ফিস একটা পার্ট হতে পারে, যে এখানকার যে টিউশন ফি সেটা হয়তো আপনার জন্য অ্যাফোর্ডেবল, অন্যান্য ইউনিভার্সিটি টিউশন ফিটা হয়তো বা এমন কোনো ইউনিভার্সিটির নাম বলুন যেটা কিনা টিউশন ফিটা আপনার ইউনিভার্সিটি থেকে বেশি, হয়তো সিমিলার কোর্স অফার করছে কিন্তু ওদের টিউশন ফিটা অনেক হাই, কেমন এগুলো নিয়ে কথা বলুন। আসলে তো সবকিছু মিলে আমাদের এখানে তুলে ধরতে হবে ফ্যাক্ট, এবং সেই ফ্যাক্টটা শুধু বলেই ক্ষান্ত থাকলে হবে না, আপনাকে ফ্যাক্টের ব্যাখ্যা দিতে হবে যে এই ফ্যাক্টের বেনিফিটসটা কি। তো সেটাই কি, তো আমরা তো দেখতে পাচ্ছি যে ঠিক আছে অনেকগুলো জিনিস আছে, কিন্তু যদি স্টুডেন্ট নিজে থেকে রিসার্চ করে তাহলে কিন্তু তারা অনেক ইনফরমেশন কিন্তু গ্যাদার করতে পারে। কিন্তু আমাদের বাংলাদেশের অনেক স্টুডেন্ট দেখা যায় যে ঠিক আছে তারা এটা করতে চায় না, ঠিক আছে, একদমই। তো এই জন্যই কি তাহলে বুঝতে পারছি যে ঠিক আছে যারা রিফিউজ হচ্ছে তাদের মেইন রিজন থাকে তারা ইনডেপথ রিসার্চ করছে না। ঘাটতি, আলসেমি, আমি বলবো অলসতা প্রচুর। বিকজ আমি এরকম স্টুডেন্ট দেখেছি যে ব্যাচেলর কমপ্লিট করেছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মানে বিবিএতে, এখন সে এমবিএ পড়তে যাবে, অথচ তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এমবিএ জিনিসটা কি, এটা তো মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এটা নিয়ে তুমি 1 মিনিট বা 2 মিনিট বলো, আমি প্রচুর স্টুডেন্ট দেখেছি তারা এটা নিয়ে বলতে পারে না, কি তাদের সাধারণ আইডিয়াটাও তো অনেকের থাকে না। এক্স্যাক্টলি, আপনি চিন্তা করেন আপনি 20-25 লক্ষ টাকা দিয়ে পড়তে যাচ্ছেন, আবার ওইখানে একটা লিভিং কস্ট বহন আপনাকে করতে হচ্ছে, রাইট? সো আপনি একটা জায়গায় একটা ডিগ্রির জন্য যাচ্ছেন, সেই ডিগ্রিটা আসলে কি জিনিস, এটা পড়লে কি হয়, এটা পড়লে আপনার লাইফে কি বেনিফিটটা হবে, কি গতিটা হবে, কিভাবে আপনার ক্যারিয়ারটা গ্রো হবে, হ্যাঁ, এবং এটার মধ্যে কি কি টপিকগুলো আছে, কি কি টার্মস আছে, কি কি কন্ডিশন আছে, এই বিষয়গুলো জানা তো আপনার একদম স্বাভাবিক ব্যাপার। এটা আপনি না জানলে কীভাবে হবে? তো আমি স্টুডেন্টদেরকে বলবো আপনি ডিটেলসে রিসার্চ করুন, রিসার্চ করলে ইনশাল্লাহ, এবং ওই অনুসারে প্র্যাকটিস করুন। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করুন, আপনি কারোর সাথে মক সেশন দিন, যেমন আমাদের পেনম্যান কিন্তু মক সেশন আয়োজন করছে। আমরা কিন্তু বিশ্বাস করি যে আমাদের সাথে যদি 3 থেকে 5টা সেশন কেউ কমপ্লিট করে তাহলে তার ভিসা রিফিউজ হবে না বললেই চলে। তো এত বড় গ্যারান্টি আমরা কেন দিচ্ছি? বিকজ আমাদের এক্সপিরিয়েন্স টিম আছে, এবং ওইভাবে আমরা গাইড করে থাকি একটা স্টুডেন্টকে আসলে কোশ্চেনের অ্যান্সারগুলো কোন কোন পয়েন্ট, যেমন আমরা ভিডিওতে বলছি, এখন আমরা তো ভিডিওতে হুটহাট যেটা মাথায় আসছে হ্যাঁ ওটা নিয়ে আলোচনা করছি, যখন আমরা একটা স্টুডেন্টের সাথে 1-to-1 সেশনে বসি তখন কিন্তু তার সেই কোর্স ভিত্তিক, তার সাবজেক্ট ভিত্তিক সবকিছুই তার অ্যানসারটা তো ওইভাবে রেডি করে দেওয়া, ডিটেইলস রেডি করে দেওয়া যায়, হ্যাঁ, এবং সেক্ষেত্রে স্টুডেন্টও বুঝতে পারে যে আসলে কোন কোন বিষয়গুলো আরো ডিটেইলসে আনা যেতে পারে। আমরা তো আর কি দুটো টপিক নিয়ে কথা বললাম, এবার আমরা যদি তৃতীয় টপিকে যেতে চাই যে সাবজেক্ট বা কোর্স, এটা নিয়ে আমাদের একটু গাইডলাইন। আসলে এই ক্ষেত্রে প্রতিটা টপিকই কিন্তু ইন্টার রিলেটেড, একটা টপিকের সাথে আরেকটা টপিক কানেক্টেড, হ্যাঁ, বিকজ আপনি ইউনিভার্সিটি বাদ দিয়ে সাবজেক্টের কথা চিন্তা করতে পারবেন না, সাবজেক্ট বাদ দিয়ে আপনি ইউনিভার্সিটির কথা চিন্তা করতে পারবেন না, কেমন? আবার সেটার সাথে কিন্তু আমাদের ইউকে কান্ট্রিটাও কিন্তু রিলেটেড, ঠিক আছে, আপনি একই ডিগ্রি তো অনেক দেশে পড়তে পারেন, এমন হচ্ছে আপনি ইউকেতে পড়তে হবে, সেম এমবিএ, ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট বলেন বা ইংলিশ বলেন, সবগুলো কোর্স বলেন, মোটামুটি সব দেশেই অ্যাভেলেবল আছে, বাংলাদেশেও অনেক কোর্স অ্যাভেলেবল আছে, রাইট? কিন্তু ওই যেটা বললাম যে ওই সাবজেক্টের জন্য ওই দেশটা কেন ভালো, হয়তো তার থেকেও বেটার দেশ আছে ওই সাবজেক্ট পড়ার জন্য, কিন্তু আপনি যেহেতু ইউকে কে পছন্দ করে ফেলেছেন, কাজে আপনাকে ইউকের প্রশংসাই করতে হবে একটা ইউনিক ওয়েতে, কেমন? সো যেটা বলতেছিলাম যে আসলে কিন্তু প্রতিটা টপিকই ইন্টার রিলেটেড। সো আমরা যখন সাবজেক্ট নিয়ে কথা বলবো, হ্যাঁ, তখন এই ক্ষেত্রেও আমাকে ওই কমন ডায়লগ দিলে হবে না, এই ক্ষেত্রেও আপনাকে রিসার্চ ভিত্তিক অ্যান্সার দিতে হবে। তো রিসার্চ ভিত্তিক অ্যান্সার দিতে গেলে প্রথমত কিছু বিষয় আপনার জানা উচিত বলে আমি মনে করি। যেমন আমি যেটা বললাম যে আসলে অনেক স্টুডেন্ট দেখেছি বিবিএ পড়েছে, এখন এমবিএ পড়তে যাচ্ছে, অথচ তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এমবিএ কি, সে বলতে পারছে না, রাইট? তার মানে আপনাকে প্রথমে জানতে হবে যে আপনি যতই আপনার রিলেটেড কোর্স হোক, ফর এক্সাম্পল ধরুন আপনি ইংরেজিতে ব্যাচেলর করেছেন, এখন আপনি মাস্টার্স ইংরেজিতেই করবেন, বাট স্টিল আপনি জানেন যে আসলে হোয়াট ইজ এমএ ইন ইংলিশ, হোয়াট ইজ এমএ ইন থিসল, হোয়াট ইজ এমএ ইন লিঙ্গুইস্টিক, আপনি এই বিষয়গুলো জানেন যে আসলে এই কোর্সটা কি, এই কোর্সটা পড়লে কি কি স্কিল শিখতে পারবেন, কি কি নলেজ আহরণ করতে পারবেন, এবং এই নলেজগুলো আদৌ আপনার ফিউচারে রিলেভেন্ট, মানে ফিউচার যে ক্যারিয়ার প্রসপেক্টিভ আছে বা আপনার যে ফিউচার ক্যারিয়ার গোল আছে ওটার সাথে রিলেটেড কিনা, রিলেটেড হলে কিভাবে রিলেটেড, আগে এই বিষয়গুলো নিয়ে আপনি ইনডেপথ রিসার্চ করুন, আপনি আগে নোট ডাউন করুন, আপনি 1 পেজ লিখুন, 2 পেজ লিখুন, আপনাকে 1 পেজ 2 পেজ মুখস্থ করতে হবে না, মেমোরাইজ করতে হবে না, আপনি লিখার পর আপনি এগুলো বুঝুন যে আপনি কি লিখেছেন, আপনি আচ্ছা যে আমি এটার মধ্যে এটা লিখেছি, ওয়াই হ্যাভ ইউ চোজেন দিস সাবজেক্ট, তো আমি এটার মধ্যে লিখেছি যে আমার প্রিভিয়াস একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাথে এটা কীভাবে কানেক্টেড, আমি প্রিভিয়াস একাডেমিক ব্যাকগ্রাউন্ডে কোন কোন কোর্সগুলো পড়েছিলাম যেটা আমি মাস্টার্সে গিয়ে একটু ডেপথে পড়তে পারবো, বা আমি যে এখন জব করছি
হয়তো আমি ব্যাচেলর কমপ্লিট করছি ইংরেজিতে, কিন্তু এখন আমি কর্পোরেট সেক্টরে আছি। হ্যাঁ, যদি ফিল্ড যদি চেঞ্জ হয়, কারণ আমাদের বাংলাদেশে কিন্তু অনেকেই সাবজেক্ট আছে, সেই সাবজেক্ট রিলেভেন্ট কিন্তু পরে তারা আর কিন্তু জব করছে না, এবং তারা ডিফারেন্ট সাবজেক্ট নিয়ে কিন্তু পড়তে যেতে চায়। কারণ আমি যদি বলি, আমাদের অনেকগুলো স্টুডেন্ট আছে যারা হয়তো বা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ডিফারেন্ট কোর্স করেছে, লাইক কেউ বায়োলজিতে কোর্সটা কমপ্লিট করেছে, বা কেউ হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল রিলেশনসে করেছে, কিন্তু এখন তারা MBA-তে যেতে চাচ্ছে, কেউ বিজনেস ফিল্ড ছেড়ে কেউ IT ফিল্ডে যেতে চাচ্ছে। তবে এই ক্ষেত্রে আপনি যেটা বললাম যে আপনাকে কিন্তু জব রিলেভেন্ট বুঝাতে হবে। কেমন? তো জব সাথে আপনি এখন বর্তমানে কোন ডেজিগনেশনে আছেন, আপনার কি কি রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস পালন করতে হয়, সেগুলোর সাথে আপনি যে সাবজেক্টটা পছন্দ করছেন সেটা কিভাবে কানেক্টেড, এবং এই সাবজেক্টের থেকে আপনি যেটা শিখবেন সেটা কিভাবে আপনার এই যে বর্তমান স্কিলটা আছে সেটাকে আরও উপরে নিতে সহযোগিতা করবে, আপনার ডেজিগনেশন ভালো পর্যায়ে নিতে সহযোগিতা করবে, আপনার হয়তোবা যদি এন্টারপ্রেনার হওয়ার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে এটা আপনাকে কিভাবে সহযোগিতা করবে, এগুলো সম্পর্কে ইন ডিটেলস আপনাকে জানতে হবে। কেমন? তার মানে আমরা এই ক্ষেত্রে যদি বলা হয় যে হোয়াই হ্যাভ ইউ চোজেন দিস সাবজেক্ট, সেক্ষেত্রে যে বিষয়গুলো আনা যেতে পারে, প্রথমত হাউ ইট ইজ রিলেটেড টু ইউর প্রিভিয়াস একাডেমিক ব্যাকগ্রাউন্ড, হাউ দিস সাবজেক্ট ইজ রিলেভেন্ট উইথ ইউর কারেন্ট জব, and what will you learn by studying this particular subject, what are the skills that you will gain by studying this particular subject, and what will be your career plan with this subject. Exactly. Yes. How it is connected with your future plan. ধরুন আপনার ফিউচার প্ল্যান আছে একটা, তাহলে ওইটার সাথে এই সাবজেক্টের নলেজগুলো আপনাকে কীভাবে ওই পর্যায়ে যেতে সহযোগিতা করবে, এই বিষয়গুলোকে আপনাকে খুঁজে বের করতে হবে। তারপরে আরেকটা বিষয় হতে পারে যে আপনার সাবজেক্ট সম্পর্কে, যদি আমরা যেটা বললাম, যদি আপনার সাবজেক্ট সম্পর্কে ইন ডিটেলস ধারণা থাকে, তাহলে সাবজেক্টটার ওভারভিউ আপনি দিতে পারবেন, এই সাবজেক্টটা কি কি বিষয় এন্টাইলস করে বা এন্টাইটেলস করে সেটাও আপনি বলতে পারবেন। তারপরে হচ্ছে কি আপনি যে সাবজেক্টটা পছন্দ করেছেন এই সাবজেক্ট কত ক্রেডিট, এটা কত মডিউলের, তারপরে কোন মডিউল থেকে আপনি কি কি শিখতে পারবেন, এটা একটা মারাত্মক বড় ফ্যাক্টর ইউকে এমবাসি ইন্টারভিউর জন্য। যে আপনার যখন আপনি আমরা দেখেছি কিন্তু অনেক স্টুডেন্টকে ঠিক আছে তার স্পেসিফিক মডিউল নিয়ে জিজ্ঞাসা করে। আমরা তো জানি যে এগুলো তো হচ্ছে আপনার বিভিন্ন ইউনিভার্সিটি যাদের নিজস্ব সাবজেক্ট কিন্তু দেওয়া থাকে, তারপরেও স্টুডেন্টরা করছে না, ঠিক আছে, করছে না। এখানে মডিউলটা খুবই ইম্পর্টেন্ট, মানে আপনাকে কিন্তু জিজ্ঞাসা করবে যে হাউ মেনি মডিউলস আর দেয়ার, হাউ মেনি ক্রেডিটস আর দেয়ার, তারপরে আপনাকে মডিউলসগুলোর নাম জিজ্ঞাসা করবে যে বলুন কি কি মডিউল আছে। সো আপনাকে কিন্তু তখন ওগুলো বলতে হবে, পাশাপাশি আপনাকে পার্টিকুলার মডিউল ধরে জিজ্ঞাসাও করতে পারে যে এই মডিউলটা আসলে কি, এই মডিউল পড়লে তুমি কি শিখতে পারবা, এইটা তো কিভাবে তোমার ফিউচার গোলের সাথে কানেক্টেড। মানে প্রতিটা বিষয় সাবজেক্টের সাথে মডিউল বলেন, কারিকুলাম বলেন, হ্যাঁ, তারপরে হচ্ছে কোন মডিউলটা কিভাবে অ্যাসেসমেন্ট করা হবে, অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াটা কি, কোর্স স্ট্রাকচারটা কি। আপনি যদি শুধুমাত্র সাবজেক্ট, কোর্স মডিউল, কোর্স কারিকুলাম, স্ট্রাকচার, প্রতিটা মডিউল থেকে কি হবে এবং সাবজেক্ট রিলেভেন্ট ঠিক আছে যে এ টু জেড কি এই বিষয়টা কভার করতে পারেন, আপনার 50% ইন্টারভিউ পজিটিভ আমরা চিন্তা ভাবনা করতে পারি, আশা করতে পারি। এছাড়া আরেকটা বিষয় আছে, আমি কিছু তাবিজ কোশ্চেন বলবো যে ওই 5-6টা কোশ্চেন যদি আপনি ঠিকভাবে আনসার করেন তাহলে আপনার ভিসা রিফিউজের চান্স অনেক কমে যাবে, হবে না বললে চলে। তো সেটা হয়তো আমি অন্য কোনো একটা ভিডিওতে বা অন্য কোনো দিন বা পরবর্তীতে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সেটা শুনতে চাই ইনশাআল্লাহ। তো আমরা কি এর পরের টপিকে আসতে চাই, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যান, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমাদেরকে এটা নিয়ে গাইডলাইন, ভিসার ক্ষেত্রে আপনার ভিসা ডিসিশনের ক্ষেত্রে 50% নির্ভর করে আপনার সম্পূর্ণ ইন্টারভিউ, আর 50% নির্ভর করে আপনার ফাইন্যান্স। ফাইন্যান্সটাকে আপনি কিভাবে উপস্থাপন করছেন, বিশেষ করে এটা ইউএস ইন্টারভিউর ক্ষেত্রে মারাত্মক ভূমিকা পালন করে, ইউকের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং যেটা বললাম অনেকের কাছে প্রশ্ন আসে তো যে কিভাবে আপনি ফাইন্যান্সটা ম্যানেজ করেন, স্পন্সর কে, এটা কিভাবে ম্যানেজ করছেন, কি করেন। এই ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে যে যেহেতু আপনি একটা দেশে পড়তে যাচ্ছেন, আপনি কিন্তু জেনুইন স্টুডেন্ট, জেনুইন থাকুন না থাকুন, আপনাকে বিশ্বাস করতে হবে যে না আমার মধ্যে জেনুইন স্টুডেন্টের বৈশিষ্ট্য আছে। জেনুইন স্টুডেন্টের বৈশিষ্ট্য কি, ভাই আমি টাকার জন্য ওখানে থাকবো না, মানে আমার টাকা পয়সা আছে, আমি ওখানে যাচ্ছি পড়াশোনা করার জন্য, পড়াশোনা শেষ করে আমি দেশে ফেরত আসবো, এবং সাবজেক্ট সম্পর্কে, ইউনিভার্সিটি সম্পর্কে, ফিউচার প্ল্যানিং সম্পর্কে আমার প্রপার আইডিয়া আছে। সো আপনি যদি নিজেকে জেনুইন স্টুডেন্ট হিসেবে প্রুফ করতে চান তাহলে কিন্তু আপনাকে বোঝাতে হবে যে আপনার ফ্যামিলির ওই সাপোর্টটা দেওয়ার মতো সামর্থ্য আছে। তার মানে ধরুন যে প্রতি মাসে অন্তত পক্ষে 2,500 পাউন্ডের উপর ইনকাম দেখানো, 2,500, 3,000 পাউন্ড বা 3,500 বা 4,000 পাউন্ড ইনকাম প্রতি মাসে। এবং এটা আপনাকে, আমরা জানি
যে বাংলাদেশের অনেস্টলি বলতে গেলে বাংলাদেশের কিন্তু অধিকাংশ স্টুডেন্টের বা ফ্যামিলির কিন্তু এত পরিমাণ ইনকাম ফান্ডিং দেখানো যায় না এবং ইনকামটা এত বেশি দেখানো এত বেশি হয় না, তাই না? কিন্তু এখন তো আমাকে কনভিন্স করতে হবে, আমাকে তো বোঝাতে হবে যে না, আমার ফ্যামিলির ওই সাপোর্ট দেওয়ার মতো ক্যাপাবিলিটিস আছে। তাহলে সেই ক্ষেত্রে আপনার স্পন্সরের অ্যান্সারগুলো এমনভাবে রেডি করতে হবে যে আপনার আসলে স্পন্সর সে কী করে, সে কত টাকা ইনকাম করে, তার বিজনেসের ধরনটা কি, বিজনেস করলে বিজনেসের ধরনটা কি, জব করলে জবের ধরনটা কি, মানে এমনভাবে রেডি করতে হবে যে ধরুন আপনার বাবা বিজনেস করে, আগামীকালকে থেকে যদি আপনার বাবা আপনাকে বলতো যে বাবা আমি আর এই বিজনেস দেখাশোনা করতে পারবো না, তুমি দেখাশোনা করো, তাহলে আপনার কী পরিমাণ নলেজ থাকা লাগতো বিজনেস সম্পর্কে A to Z। তো ঠিক ওই পরিমাণ রিসার্চ আপনাকে করতে হবে। আপনি যদি ধরুন ফর এক্সাম্পল হোটেল বিজনেসের কথা বলেন, আপনার যদি হোটেল না থেকে থাকে তাহলে আপনি একটা হোটেল 5 স্টার হোটেল ঘুরে আসুন, দেখুন যে ওটা আসলে কিভাবে চলছে, কিভাবে রান করে, ওটার ডেকোরেশনটা কেমন, ওটার সিস্টেমটা কেমন, ম্যানেজমেন্ট সিস্টেমটা কেমন, আপনার এই বিষয় সম্পর্কে আইডিয়া জেনারেট করতে হবে। তারপরে হচ্ছে গিয়ে আমি এটাও দেখেছি স্টুডেন্ট রেডি করে হাউ মাচ ইউর ফাদার আর্নস, স্টুডেন্ট বলে যে মাই ফাদার আর্নস অ্যারাউন্ড $3,500 পার মান্থ আর পাউন্ড পার মান্থ। এখন জিজ্ঞাসা করে হাউ মাচ পার ইয়ার, স্টুডেন্ট বলে 70,000 পার ইয়ার। তাহলে আমি হিসাব না করে বলে দিচ্ছে ব্যাপারটা, তাই না? তা আমার তো হিসাব করতে হবে, এটা মনে রাখতে হবে যে দেখেন বাহিরের ডিগ্রিটা কিন্তু শুধুমাত্র আপনার নিজের জন্য ইম্পর্টেন্ট না, এটা আপনার ফ্যামিলির জন্য ইম্পর্টেন্ট, আপনার ফিউচার জেনারেশনের জন্য ইম্পর্টেন্ট। ফ্যামিলির জন্য ইম্পর্টেন্ট বলতে আপনার ফ্যামিলি মেম্বার্সরা কিন্তু প্রাউড ফিল করে, রাইট, যে আমার ছেলে ইউকেতে পড়াশোনা করছে বা একটা ভালো দেশে ইউএসএতে পড়াশোনা করছে, সে দে ফিল প্রাউড। অ্যান্ড অলসো আপনি ওখানে গেলে যে পরিমাণ ইনকাম জেনারেট করা যায়, রাইট, সেটা কিন্তু আপনার ফিউচার যে ভবিষ্যৎ যেটা জেনারেশন আছে তাদের জন্য কিন্তু একটা ভালো পর্যায়ে হয়ে দাঁড়ায়। আবার অনেকে আমরা জানি বাইরে সেটেলমেন্ট হচ্ছে তাদের ফ্যামিলি সহকারে, তাদের জন্য আমরা তো এখন আমি সেটেল হব, আমার ফ্যামিলিকে সেটেল করব, তাহলে এটার জন্য আমার কতটুকু পরিশ্রম করা উচিত। দেখুন বিশেষ জব করার জন্য মানুষ কি পরিমাণ পরিশ্রম করে, কত পড়ে, তার তো 10 ভাগের 1 ভাগও পড়াশোনা না। একটা ফাইনালে যতটুকু পড়াশোনা করতে হয় প্রাইভেট ইউনিভার্সিটি, নর্থ সাউথ, ব্রাক, ইস্ট ওয়েস্ট, এই সকল ইউনিভার্সিটির একটা ফাইনালে যে ধরনের প্রিপারেশন নিতে হয় ওই ধরনের প্রিপারেশন নেওয়ার জন্য অতটুকু পরিশ্রম করার মন মানসিকতা থাকলে কিন্তু একটা স্টুডেন্ট সহজেই ইন্টারভিউটা করতে পারে, সাকসেসফুল হতে পারে ইনশাআল্লাহ। তারপরেও আরেকটা বিষয় হচ্ছে গিয়ে ফাইন্যান্সটা আমাকে দেখানোর পূর্বে আপনার কিন্তু এটাও জানতে হবে আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেছেন, ইউকের ক্ষেত্রে বিশেষ করে, যে ওই ইউনিভার্সিটির কস্টিংটা কেমন, হ্যাঁ, তার পাশাপাশি আপনি হেলথ ইন্স্যুরেন্স ফি কত পে করেছেন, এমবাসি ফি কত পে করেছেন, এবং ইউকেতে গেলে আপনার লিভিং কস্ট কত হবে, ট্রান্সপোর্টেশন কস্ট কত হবে, তারপরে হচ্ছে গিয়ে থাকা খাওয়ার জন্য কত কষ্ট হতে পারে, হ্যাঁ, আপনি যদি ইউনিভার্সিটির অ্যাকোমোডেশন থাকেন তাহলে আপনার কত খরচ হতে পারে, আপনি যদি আউটসাইড থাকেন, প্রাইভেট হাউজিং এ থাকেন তাহলে আপনার কেমন খরচ হতে পারে, এগুলো কিন্তু ওয়েবসাইটে দেওয়া আছে, প্রতিটি ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেওয়া থাকে, তা না হলে আপনি গুগল চ্যাটজিপিটি করলেও এক্স্যাক্ট অ্যামাউন্টটা পেয়ে যাবেন। সাম্যক ধারণা থাকতে হবে এই বিষয়ে, কিন্তু এই বিষয়টা বিশেষ করে যেটা বললাম যে অ্যাকোমোডেশন, কস্টিং, টিউশন ফিস, আইডিয়া রাখতে হবে, এই বিষয়গুলো ইউকেভিআই একটু ভালোভাবে খেয়াল রাখে। কাজে এই বিষয়ে আপনাকে প্রপার আইডিয়া রাখতে হবে। আপনি যে দেশে যাচ্ছেন সেই দেশে যদি আপনি কেমন খরচ হবে সেই আইডিয়া যদি আপনার না থাকে তাহলে আপনি কিভাবে আপনার সেই ফাইন্যান্সটাকে হ্যান্ডেল করবেন। এবং এই ক্ষেত্রেও পেনম্যানের কাছে আসলে তো অবশ্যই বেনিফিট পাচ্ছে, কাজ আমরা পেনম্যান এই ক্ষেত্রেও একটা স্টুডেন্টের সাথে 1-to-1 সেশন করি, আমরা তার ফাইন্যান্সিয়াল ফ্যামিলি কন্ডিশনটাকে বোঝার চেষ্টা করি এবং সেটা বোঝার পর আমরা এমন একটা কন্ডিশন দাঁড় করানোর চেষ্টা করি যেটা শুনতে লজিক্যাল, যৌক্তিক মনে হবে এবং তার ভিসার ক্ষেত্রে কোনো ডিফিকাল্টিস ফেস করবে না ইনশাআল্লাহ। তাহলে তো আমরা আর কি মোটামুটি বেশিরভাগ পয়েন্টগুলোই কভার করে ফেলেছি। আমাদের এখন আর সর্বশেষ যে অপশনটি আছে সেটা হচ্ছে ক্যারিয়ার প্ল্যান বা গোল। এটা ক্যারিয়ার প্ল্যান বা গোলের ক্ষেত্রে আমি বলবো এই ক্ষেত্রেও অনেক স্টুডেন্টকে আমি দেখেছি, যেহেতু বললাম বিষয়গুলো ইন্টার রিলেটেড, এই ক্ষেত্রে স্টুডেন্ট কমন ডায়লগ দেয়, হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান? বল অফিসার, আফটার কমপ্লিটিং দিস ডিগ্রি আই উইল কাম ব্যাক টু মাই হোম কান্ট্রি, গেট এ গুড জব ইন এ মাল্টিনেশনাল কোম্পানি উইথ এ বেটার অ্যামাউন্ট অফ স্যালারি। কমন ডায়লগ, মানে এটা কিন্তু ভিসা অফিসার শুনতে শুনতে তাদের কান বয়রা মানে নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা কেমন। সো কমন ডায়লগ এইভাবে দিলে হবে না, এটাকে আসলে কখনোই
লজিক্যাল বা যৌক্তিক মনে হয় না, এটা একটা জেনুইন স্টুডেন্টের বৈশিষ্ট্য হতে পারে না। একটা জেনুইন স্টুডেন্ট কী করবে, সে চিন্তা করবে যে আমি যে এই যে এত লক্ষ টাকা দিয়ে পড়াশোনা করতে যাচ্ছি, হয়তো আমি ওখানে থেকে ইনকাম করব, সেটা আমরা জানি যে ওখানে যে আমরা ফুল টাইম জব করবো বা পার্ট টাইম জব করে ম্যানেজ করে আমরা নিজের টিউশন ফি বহন করবো, বাট স্টিল আমাকে তো ভিসা অফিসারকে বোঝাতে হবে যে এটা আমার ফ্যামিলি বহন করবে এবং আমার উদ্দেশ্যটা পড়াশোনা করে আমার ফিউচারে দেশে একটা ক্যারিয়ার দাঁড় করানো। তাহলে সেই ক্ষেত্রে তো জেনুইন স্টুডেন্ট কী করতো, সে কিন্তু চিন্তা করে দেখতো যে আসলে বাংলাদেশে ব্যাক করলে আমার জন্য কোন কোন সেক্টর ওপেন আছে, কোন কোন সেক্টরের মধ্যে কোন কোন অর্গানাইজেশন বা কোম্পানিগুলো বিগ পজিশনে আছে, আমার ডেজিগনেশন কি হতে পারে, আমার স্যালারি কত হতে পারে, আমি এন্টারপ্রেনার হলে আমি কোন ধরনের এন্টারপ্রেনারশিপ করব। এখানে আরেকটা বিষয়, অনেকেই বলে যে আমি ভবিষ্যতে নিজের বিজনেস একটা ওপেন করবো, সেই ক্ষেত্রে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে আমি নিজের বিজনেস ওপেন করতে চাইলে সেই ফান্ডিংটা আমার কোথা থেকে আসবে। অবশ্যই, কারণ বিজনেস তো শুরু করতে এক্স্যাক্টলি এই কোশ্চেন কিন্তু করতে পারে আপনাকে যে তাহলে একটা কনভেনশনাল বিজনেস সিস্টেমটা এইভাবে রান করে, এক্স্যাক্টলি, এবং আপনাকে কোশ্চেন করতে পারে যে আচ্ছা ঠিক আছে তুমি বিজনেস ওপেন করো, খুবই ভালো কথা, খুবই খুশি হয়েছি, এখন তুমি আমাকে বলো যে তুমি এই ফান্ডিংটা কোথা থেকে ম্যানেজ করবে। তো এই ক্ষেত্রে স্টুডেন্ট হয়তো বলতে পারে যে আমি প্রথমে দেশে আসার পর বেশ কিছুদিন জব করব অমুক ডেজিগনেশনে বা অমুক পদবিতে, এবং ওখানে আমার স্যালারি এমন হতে পারে, তো ওখান থেকে আমি কিছু সেভিংস করে দেন আমি বিজনেসটা ওপেন করবো। তারপরে আরেকটা বিষয় কি, সব থেকে বড় বিষয় যে আপনার ছোটোখাটো প্ল্যানিং না, আপনি আপনার ফিউচার গোলটাকে 3 ভাবে সাজান, মানে শর্ট টার্ম গোল বলুন, মিডল টার্ম গোল বলুন, লং টার্ম গোল বলুন। যে আমি দেশে ব্যাক করার পর আমার শর্ট টার্ম প্ল্যানিং হচ্ছে এইটা, এবং 3 থেকে 5 বছর পর মিডল টার্ম প্ল্যানিং হচ্ছে আমার এইটা, এবং আমার লং টার্ম গোল হচ্ছে এইটা। যখন আপনি এইভাবে এক্সপ্লেইন করবেন, আমি আবার বলছি যে আপনি দেশে ফেরত আসলে কোন ধরনের সেক্টরে জয়েন করতে পারেন, কোন ধরনের কোম্পানিতে জয়েন করতে পারেন, কত টাকা কোন ধরনের ডেজিগনেশনে জয়েন করতে পারেন, কত টাকা আপনার স্যালারি হবে, তারপর হচ্ছে কি আপনার শর্ট টার্ম গোল কি হবে, মিড টার্ম গোল কি হবে, লং টার্ম গোল কি হবে, আপনি যদি এইভাবে ব্যাখ্যা করেন তখন কিন্তু ভিসা অফিসারের কাছ থেকে মানে আপনি পজিটিভ ফিডব্যাক পাবেন। কারণ কি তখন সে চিন্তা করবে যে না, এই ব্যক্তি মনে হয় সত্যি সত্যি দেশে ফেরত আসবে। কারণ কি সত্যি দেশে ফেরত আসবে, তার একটা ক্যারিয়ার প্ল্যান যখন সুন্দর থাকে তখন কিন্তু মানে সেটা আমার কাছে মনে হয় একটা ইন্টারভিউরে তখন এটা ফিল করে যে না, মেবি হি ক্যান ডু গুড। ডেফিনেটলি কারণ কি ভিসা অফিসার ইউকেভিআই হোক, ইউএসএল ভিসা ইন্টারভিউ হোক, বা আপনি যখন স্টুডেন্ট ভিসায় কোনো দেশে অ্যাপ্লিকেশন করছেন, এটা কিন্তু অন্যতম একটা মেইন শর্ত হচ্ছে কি যে আপনি দেশে ফেরত আসবেন। সো দেশে ফেরত আসবেন, ওই কমন ডায়লগে আল কাম ব্যাক টু মাই হোম কান্ট্রি, গেট এ গুড জব, মাল্টিনেশনাল কোম্পানি উইথ বেটার অ্যামাউন্ট আছে, এগুলো তো হবে না ভাই। আপনাকে একটা প্রপার ক্যারিয়ার প্ল্যানিং, ওনার সাথে একটা স্টোরি উপস্থাপন করতে হবে যে এই স্যার আমার ক্যারিয়ার প্ল্যানটা এরকম। তাহলে সেক্ষেত্রে ভিসা অফিসারকে বিশ্বাসযোগ্য, যুক্তিসম্মত, লজিক্যাল মনে হবে যে না, এই ব্যক্তি দেশে ফেরত আসবে ইনশাল্লাহ। সো এই বিষয়গুলো নিয়ে যদি আমরা ঠিকভাবে একটু গবেষণা করি, একটু ঠিকভাবে রিসার্চ করি, আমরা যদি একটু কানেক্ট করি আমার বাস্তবিক জীবনের গল্পের সাথে, তাহলে ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস কোনো স্টুডেন্টকে কোনো দেশের ভিসা অফিসার রিভিউজ করতে পারবে না। আর এই ক্ষেত্রে আমাদের টিমের একটু মার্কেটিং করে নেই, বিকজ এই ক্ষেত্রে পেনম্যানের যে এক্সপিরিয়েন্স বা আমাদের যে এক্সপিরিয়েন্স টিম, আমরা যেভাবে আন্তরিকভাবে সহযোগিতা করছি, যেটা বললাম, আমাদের সাথে যদি 3 থেকে 5টা সেশন করে এবং আমাদের কথা যদি কেউ মেনে চলে, তার ভিসা ইনশাল্লাহ রিফিউজ করার মতো কোনো ভিসা অফিসার ইনশাল্লাহ নেই বলে আমরা দৃঢ় বিশ্বাস করি। না, অবশ্যই সেটা আমিও মনে করি, ঠিক আছে। কারণ আমাদের এখান থেকে যে পরিমাণ স্টুডেন্ট এখন পর্যন্ত গিয়েছে বা যারা এসেছে, ঠিক আছে, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই আমরা একটা জিনিস আর কি তাদের কাছে ফিডব্যাক পেয়েছি, ঠিক আছে। আপনারা আমাদের আর কি রিভিউসগুলো দেখলে পরে বুঝতে পারবেন যে স্টুডেন্টদেরকে আমরা কতটুকু সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি, যে যেভাবেই হোক, ঠিক আছে, তার স্টুডেন্টের ইন্টারভিউর ক্ষেত্রে দ্য ম্যাক্সিমাম সাপোর্ট উই ক্যান ডু। এখানে ভাই হয়তো বলছে 3টা বা 5টা সেশন, আমি দেখেছি যে স্টুডেন্টের অনেক ক্ষেত্রে, ঠিক আছে, তারা 10-12টা সেশন পর্যন্ত নিয়েছে। আমাদের তো দিতে সমস্যা নেই, ঠিক আছে, আমরা কিন্তু এটা এমন আছে আমাদের কোনো চার্জ আছে। আমি আবার বলে রাখছি, পেনম্যানের সাথে যখন আপনি ইউকে নিয়ে কোনো কাজ করবেন, সেখানে কিন্তু কোনো ধরনের চার্জ ইনক্লুড নাই। সো আপনি এই সেশনটা, ঠিক আছে, কিছু গিফট ভাউচার দিচ্ছি, সেটা হিডেন থাকুক, আমরা সেটা বলবো। তো আপনি যখন আর কি এখানে আসবেন তখনই সেই গিফট ভাউচার সম্পর্কে জানতে পারবেন। সো সেশন নিয়ে, ঠিক আছে, আরো ইন ডেপথ যদি আলোচনা করতে চান, অথবা ঠিক আছে ভাইয়ের সাথে 1-to-1 সেশনে বসতে চান, কমেন্ট করতে পারে, আমরা পরবর্তীতে এটা নিয়ে ভিডিও বানাবো। আমরা সেটা নিয়ে আর কি আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। তবে আজকের জন্য এই পর্যন্তই। আশা করি সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সো মাচ।